ওকে, আমরা লাস্ট জৈব যৌগের নামকরণ দেখছিলাম। নামকরণে চাইলে আরো ওইটাকে টানা যায়। আই মিন আরো কিছু বলা যায়। কিন্তু আপাতত মনে করতেছি ওইটা নিয়ে আর দরকার নাই, যেটুকু পড়ছি এনাফ। আর হচ্ছে অ্যারোমেটিক যৌগ আমরা শুধু আ এই অ্যালোফিটিক যৌগগুলার নামকরণগুলা দেখছি। অ্যারোমেটিক যৌগগুলার ক্ষেত্রে আমরা কিভাবে নামকরণ করব সেগুলা অ্যারোমেটিক যৌগ পড়লে তখন ইজিলি পারবো। ওগুলা কোনো আলাদা ওরকম আহামরি কঠিন কিছু না। সো ওগুলা নিয়ে আমরা পরে দেখব। ওকে? যদি সামনে সুযোগ হয় আরকি। তো এখন আমরা যেটায় চলে যাচ্ছি তার পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে ওই আ জৈব যৌগের সমানুতা। তো আমরা এমনিতে 9-10 এ সমানুতা বলতে যেটা পড়ে আসছিলাম যে একই আণবিক সংকেত থাকবে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হবে। কিন্তু জৈব যৌগের ক্ষেত্রে এই সমানুতার ক্ষেত্রে শুধু গাঠনিক সংকেত আ যে ভিন্ন হইলেই যে সমাণু হবে এরকম না। আরো আই মিন কখনো, কখনো গাঠনিক সংকেতও লিখতে গেলে একই রকম। তারপরেও তারা সমাণু এরকমও হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা সমাণু বলতে এবার বুঝবো যে যদি আণবিক সংকেত এক হয় বাট তাদের মধ্যে যেকোনো একটা ধর্মে ভিন্নতা থাকে। সেটা যেকোনো একটা ভৌত বা রাসায়নিক ধর্মে একটা ভিন্নতা থাকলেই আমরা ওই ২ টাকে পরস্পরের সমাণু বলতে পারবো। তো আমরা সেটা দিয়ে শুরু করতেছি আজকে। এটা থেকে কোয়েশ্চেন আসে বোর্ডে। তো একটু স্পিডেই পড়াবো আমি। না বুঝতে পারলে কোন জিনিস আমাকে আবার বলিস। আচ্ছা, তো শুরু করতেছি। ফার্স্টে হচ্ছে জৈব যৌগের যে সমানুতা। তো সমানুতাটা কি? নরমালি এখন সমানুতা কি এরকম সংজ্ঞা আর আসে না। তো জাস্ট শর্ট করে লিখে রাখতেছি যে আণবিক সংকেত এক, একই কিন্তু অ কমপক্ষে একটি ধর্ম ভিন্ন। ওকে? সেটা ভৌত, রাসায়নিক বা আলোক ধর্ম এরকম হইতে পারে। কমপক্ষে একটি ধর্ম ভিন্ন। ওকে? আচ্ছা, এরকম হইলে তখন আমরা সেগুলাকে আ স একটা আরেকটা সমাণু বলতেছি আর ওই ঘটনাটাকে আমরা জৈব যৌগের সমানুতা বলতেছি। তো এই সমানুতাটাকে আবার আমরা ২ ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে গাঠনিক, মানে এই শুধুমাত্র গঠন এঁকে দেখব, মানে 2D আ আ হিসেবে 2 ডাইমেনশনালি বিবেচনা করলেই হবে। সেটা হচ্ছে গাঠনিক সমানুতা। আরেকটা হচ্ছে স্টেরিও সমানুতা। স্টেরিও সমানুতা বা জ্যামিতিক সমানুতা যেটাই বলি। আচ্ছা, স্টেরিও সমানুতা বা ত্রিমাত্রিক সমানুতা, সরি জ্যামিতিক সমানুতা হচ্ছে এটার প্রকারভেদ আরকি। এটাকে আ ত্রিমাত্রিক সমানুতা। আর এটা হচ্ছে গাঠনিক সমানুতা। তো এই গাঠনিক সমানুতা আবার কয়েকটা টাইপের হইতে পারে। আই মিন যেগুলা 2 ডাইমেনশনালি বিবেচনা করব। আমি একটা, একটা করে বলে আর উদাহরণ দিয়ে যাচ্ছি। ফার্স্টে হচ্ছে গাঠনিক সমানুতার মধ্যে যে ১ম টা সেটা হচ্ছে আ ওটাই আমরা পরে আসতেছি, হ্যাঁ? এটা দিয়ে আগে শুরু করতেছি। গাঠনিক সমানুতার ১ম টা হচ্ছে শিকল সমানুতা বা চেইন আইসোমারিজম। শিকল সমানুতা। তো এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে আ আণবিক সংকেত সেইম হবে। বাট তাদের চেইনের গঠনটা ভিন্ন হবে। যেটা আমরা 9-10 এ পড়ে আসছি সেটাই ছিল মেইনলি শিকল সমানুতা। যেমন আমরা বিউটেন দিয়ে পড়ে আসছিলাম যে বিউটেন ধর CH3 মানে C4H10 যেটা সংকেত। এটার মধ্যে কার্বন আছে ৪ টা, হাইড্রোজেন আছে ১০ টা। তো এইটা একটা এইরকম চেইনের একটা যৌগ বানাইতে পারি এই আণবিক সংকেত দিয়ে। আবার এটাকে আমরা চাইলে ৩ টা কার্বনকে একটা চেইনে রাখলাম, একটাকে ওই পার্শ্ব শিকল হিসেবে দিলাম। এভাবেও করতে পারি। CH3, CH3, CH, CH3। এই ক্ষেত্রেও কার্বন ৪ টা আছে, হাইড্রোজেন ১০ টা আছে। তো ২ টা কিন্তু এখন যৌগ হিসেবে ভিন্ন। আমাদের নামকরণ করতে গেলে এটা বিউটেন আসবে। কার্বনের সর্বোচ্চ কার্বন সংখ্যা ৪ টা। এখানে সর্বোচ্চ কার্বন সংখ্যা একসাথে ৩ টা। তাইলে এটা একটা প্রোপেন হবে। কিন্তু তাদের আণবিক সংকেত একই। তাইলে এই টাইপে যখন তাদের আণবিক সংকেত সেইম বাট আ শিকলের গঠনটা ভিন্ন হচ্ছে, চেইনের গঠনটা ভিন্ন হচ্ছে, তখন সেটাকে আমরা শিকল সমানুতা বলব। ওকে? এবার 2nd টা আসি অবস্থান সমানুতা।
নেটটা একটু আজকে ডিস্টার্বিং, নেটে প্রবলেম করতেছে। সো আপাতত আমার আর কিছু করার নাই। শিকল আচ্ছা, পরে দেখে নিস, আবার রেকর্ডিংটা আবার দেখে নিস। তো প্রথমটা হচ্ছে শিকল সমানতা গেল, পরেরটা হচ্ছে অবস্থান সমানতা। অবস্থান সমানতা এগুলা কিন্তু সব এই গাঠনিক সমানতার মধ্যেই। অবস্থান সমানতাটাই হচ্ছে এদের আণবিক সংকেত সেম, কার্যকরীমূলকও সেম, বাট তাদের কার্যকরীমূলকের পজিশন ভিন্ন হবে, ডিফারেন্ট পজিশনে হবে। যেমন ধর আমরা যদি এইটা লিখি CH3 CH2, আচ্ছা ওকে, CH3 CH2 মানে প্রোপানল। ওকে, এইখানে প্রোপানলের 1 নাম্বার কার্বনে OH-টা আছে, নাম্বারিং ওখান থেকে শুরু হবে কারণ আমরা জানি এটা গ্রুপ সি এর মধ্যে পড়তেছে, তাহলে এটা হবে প্রোপানল 1। সো একই 3 কার্বন বিশিষ্ট যদি আমি আরেকটা প্রোপানল আঁকি CH3 CH CH3, এখানে OH-টা থাকলো 2 নাম্বার কার্বনে, তাহলে এটার নাম হবে প্রোপানল 1, এটা হবে প্রোপানল 2, বা এটা হবে প্রোপান 1 অল এভাবে লিখতাম আমরা, আর এটা হবে প্রোপান 2 অল। ওকে, তাইলে এদের কিন্তু আণবিক সংকেত সেম, কারণ কার্বন যে কয়টা আছে, হাইড্রোজেন যে কয়টা আছে, অক্সিজেন যে কয়টা আছে, এগুলোর সংখ্যা কিন্তু 2 অণুর মধ্যেই সেম, বাট কার্যকরী মূলকের অবস্থানটা ভিন্ন, এদের কার্যকরী মূলকটাও সেম হয়েছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে এই টাইপের সমানতাটাকে আমরা বলবো অবস্থান সমানতা। তারপরে আসি কার্যকরীমূলক সমানতা। 3 নাম্বার হচ্ছে কার্যকরীমূলক সমানতা। 3 নাম্বার হচ্ছে কার্যকরীমূলক সমানতা। এই ক্ষেত্রে আণবিক সংকেত সেম হবে, বাট কার্যকরীমূলক ডিফারেন্ট হবে। এটা আমরা 9-10-এ দেখে আসছিলাম। যেমন হচ্ছে ইথানল CH3CH2OH, ইথানল। আরেকটা হচ্ছে ইথার CH3OCH3, এই যে এটাকে বলে ডাইমিথাইল ইথার, অথবা ওই যে মিথক্সি মিথেন এভাবে বলা যাবে। তো এই ক্ষেত্রে এই দুইটার মধ্যেই কার্বন 2টা, হাইড্রোজেন 6টা, অক্সিজেন 1টা, মানে এইটার দুইটার সংকেতই C2H6O, বাট একটা অ্যালকোহল আর একটা ইথার, কার্যকরীমূলক ভিন্ন। তো এরকম হইলে এটাকে বলবো আমরা কার্যকরীমূলক সমানতা। এ পর্যন্ত যে 3টা বললাম, 3টা একদমই সহজ ছিল। সো সহজ যেহেতু তোরা সহজেই পারতেছিস, তার মানে এটা পরীক্ষায় আসবে না। ওকে, তাহলে এবার তারপরেরটা আসি, 4 নাম্বার। এটা থেকে পরীক্ষায় আসা শুরু করে আর কি মোটামুটি। 4 নাম্বারটা হচ্ছে মেটামারিজম। অবশ্য কেউ কেউ কোনো কোনো বইয়ে বা কোনো কোনো বিজ্ঞানী বা কেমিস্ট আর কি, তারা মেটামারিজমটাকে ওই অবস্থান সমানতাটাকে আর মেটামারিজমকে একটা হিসেবে ধরে আর কি। সেক্ষেত্রে আমাদের শ্রেণী বিভাগে একটা বাদ চলে যায়। তো আমরা অবশ্য ওভাবেই পড়বো, যেভাবে লিখতেছি এখন এটাই আমরা শিখবো। সেটা হচ্ছে মেটামারিজম হবে যদি দ্বিযোজী মূলক বিশিষ্ট দুইটা সমাণু হয়, যে দুইটার আণবিক সংকেত সেম, বাট তাদের কার্যকরী মূলকও সেম, কিন্তু কার্যকরী মূলকের দুই পাশে কার্বন সংখ্যা ভিন্ন, এরকম যদি হয়। আমি একটা উদাহরণ দিই, যেমন ধর CH3 CH3, আচ্ছা CH2 ও CH2 CH3, এটা একটা ইথার, যে ইথারের অক্সিজেন মূলকটা, এই ইথার মূলকটার এই দুই পাশে, ইথার মূলক, এটা কিন্তু অক্সিজেন না, সরি, ইথার মূলক আর কি, অক্সিজেন মূলক না। ইথার মূলক, তার দুই পাশে কার্বন সংখ্যা দুইটা দুইটা। আমি এই একই সংখ্যার কার্বন নিয়ে আরেকটা ইথার বানাই, যেখানে ইথার মূলকটাকে এই পজিশনে লিখছি, যাতে এর এক পাশে একটা কার্বন, আরেক পাশে 3টা কার্বন, এরকম হয়ে গেছে। তাহলে এইটার নাম যদি করতে যাই, ওই যে ওভাবে পুরাতন নিয়ম অনুযায়ী করলে হচ্ছে ওই যে যদি আচ্ছা লেটেস্ট নিয়মে করলে, এই যে 1 2 3 নাম্বার পজিশনে ইয়া পড়তেছে অক্সা, 3 অক্সা, এবং নাম্বারিং এ এখানে 5 আসবে, এই জন্য 3 অক্সা প্রোপান, সরি পেন্টান, এরকম হবে। ওই আমরা লেটেস্ট নামকরণ যেটা পড়ছিলাম। আর এটার জন্য যদি করি, তাহলে 2 নাম্বার পজিশনেও আসবে, তার মানে এরকম হবে 2 অক্সা, এটাও পেন্টান। ওকে, কিন্তু এই ক্ষেত্রে আহ, তাদের তাহলে চেঞ্জটা কোথায় হইলো? উম, কার্যকরী মূলকের দুই পাশে
কার্বন সংখ্যার ভিন্নতা এইরকম হইলে তখন আমরা সেটাকে মেটামারিজম বলবো। এটাকে কিন্তু আমরা অবস্থান সমানতার মধ্যে ফেলতে পারি, কারণ এই যে কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন, ওই যে OH যেভাবে বলছিলাম। তো এই কারণে কোনো কোনো বই বা কেউ কেউ মানে কোনো কোনো রসায়নবিদ এটাকে মেটামারিজম আর ওই কার্যকরীমূলক সমানতাটাকে একটা, সরি কার্যকরীমূলক বলতেছি, অবস্থান সমানতাটাকে একটার মধ্যেই ফেলছে, মানে মেটামারিজমের মধ্যেই ওটাকে নিয়ে আসছে। তবে আমরা যখন আলাদাভাবে পড়তেছি তখন এটাকে কিভাবে আলাদা করব, আগের বার যে কার্যকরীমূলকটা লিখছিলাম মানে অবস্থান সমানতার ক্ষেত্রে OH-টা, ওটা ছিল একটা একযোজী মূলক। তার মানে একযোজী মূলকের পজিশন যদি আহ, ভিন্ন ভিন্ন অবস্থানে হয় তখন সেটাকে আমরা অবস্থান সমানতা দিয়ে বলবো। আর মেটামারিজমটা হবে সবসময় দ্বিযোজী মূলক, কারণ এর দুই পাশেই কার্বন সংখ্যা দেখা লাগবে, মানে মূলকটা এরকম হওয়া লাগবে সে মাঝে কোথাও থাকবে, কর্নারে থাকতে পারবে না। এই ইথার মূলক কখনো কর্নারে হইতে পারে না, সে এক কর্নারে কখনো হবে না, হইলে সবসময় মাঝেই থাকবে। ওকে, তার মানে এরা দ্বিযোজী মূলক দিয়ে এটা সম্ভব। তাহলে নোট আকারে লিখে রাখতে পারিস, মেটামারিজম শুধুমাত্র দ্বিযোজী মূলকের ক্ষেত্রেই সম্ভব। তো এরকম ইথার মূলক দিয়ে হইতে পারে, এটা কিটোন মূলক দিয়ে হইতে পারে, কিটোনের জন্য এটা হইতে পারে, ইথারের জন্য হইতে পারে। তারপর হচ্ছে এই যে 2 ডিগ্রি অ্যামিন, মানে এই যে অ্যামিন মূলক তো NH2 ছিল, একটা এইচ চলে গেছে, মানে এগুলাকে 2 ডিগ্রি অ্যামিন মূলক বলে। ওকে, তো এদের ক্ষেত্রে বা সেকেন্ডারি অ্যামিন বলে, এদের ক্ষেত্রে হইতে পারে, মানে যাদের দুই হাত ফাঁকা আছে এইসব মূলকের ক্ষেত্রে আমরা মেটামারিজমটা পাবো। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারিস। ওকে, এবার গাঠনিক সমানুতার লাস্টটায় আসতেছি, সেটা হচ্ছে টোটোমারিজম। আচ্ছা, তাহলে এতক্ষণ ধরে যে গাঠনিক সমানুতাগুলো পড়লাম, এগুলোর মধ্যে যে সমানুতাগুলো আসছে এরা সবাই 2D গঠন দিয়ে আমরা বলে ফেলতে পারতেছি। 2D গঠন বলতে বুঝাচ্ছি আমরা জাস্ট বোর্ডে একে একেই বলে দিতে পারতেছি। আর ওই যে যেগুলো ত্রিমাত্রিক বা স্টেরিও সমানুতা, সেগুলো আমাদের পুরো 3D ভিউটা চিন্তা করতে হবে। ওকে, তার মানে এই ক্ষেত্রে শুধু আণবিক সংকেত আর গাঠনিক সংকেতের ভিন্নতা হইলেই হবে। এই ক্ষেত্রে আণবিক সংকেত আর গাঠনিক সংকেত পুরোপুরি না, এখানে আরেকটু ডিফারেন্ট ব্যাপার স্যাপার চলে আসবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে টোটোমারিজমের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট টাইপের সমাণু, মানে এতক্ষণ যতগুলা সমানুতা দেখাইছে আমি দুইটা করে এরকম অণু লিখতেছিলাম এবং একটার সাথে আরেকটার কোনো রিলেশন ছিল না। রিলেশন ছিল না বলতে বুঝাচ্ছি যে একটা থেকে আরেকটা আসে নাই, একটা থেকে আরেকটা বানানো যাবে না এরকম, বা একটা থেকে একটা তৈরি হয় নাই এরকম, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই, তারা এই, আলাদা আলাদা ভাবে এক্সিস্ট করতেছে। বাট এই টোটোমারিজমের ক্ষেত্রে যেটা হবে যে আমরা ধর একটা, এটা হচ্ছে কিটোন, এই যে CH3CO CH3, এটার নামকরণ অনুযায়ী আমরা যদি করি ওই আন্তর্জাতিক নামকরণ নিয়ম অনুযায়ী, তাহলে 1 2 3 3 কার্বন, তার মানে প্রোপান। আর 2 নম্বরে কিটোন, তার মানে প্রোপান 2 অন বা প্রোপানন 2, অথবা এটাকে আমরা অ্যাসিটোনও বলে। ওকে, অ্যাসিটোনও বলে, মানে পুরাতন নাম অনুযায়ী। তো এখন আসি এইটার এই যৌগটা, এই যৌগটাকে, এটা হচ্ছে একটা কিটোন বা প্রোপানন, লিখে রাখি প্রোপানন। আচ্ছা, তোরা নোট করার সময় অবশ্যই বই থেকে সংজ্ঞাগুলো লিখে ফেলবি। প্রোপানন এইটা যদি আমি রেখে দিই একটা পাত্রে, প্রোপানন নিয়ে রেখে দিলাম, ওই পাত্রের মধ্যে একটু পরে অটোমেটিক এই অণুটা থেকেই একটা বিক্রিয়া হয়ে, আই মিন উভমুখী বিক্রিয়া হবে, তার গঠনটা চেঞ্জ হবে আর কি। একটু দেখাচ্ছি আগে কি হবে। যেহেতু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, অক্সিজেনের আগে আমি লিখে নেই, পরে তোরা ইয়া করিস, মানে পরে জিনিসটা তুলিস। অক্সিজেনের যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বেশি, অক্সিজেন এই দ্বিবন্ধনে যে ইলেকট্রন আছে সেটা তার নিজের দিকে টেনে নিবে। তাহলে এর পরের গঠনটা কিরকম হবে, CH3CO- আর এখানে কার্বনটা ইলেকট্রন হারায় প্লাস হয়ে যাবে, আর এখানে যে CH3 আছে এই CH3টাকে আমি এভাবে লিখলাম, এরকম অবস্থা হয়ে যাবে। ওকে, তাহলে এই কার্বনটা যখন প্লাস হয়ে যাবে, কার্বনটার তখন বন্ধন দরকার, কারণ কার্বনের 4 হাত ফিল আপ করা দরকার, তখন ও কি করবে, এই বন্ধনের যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলো এখানে চলে আসবে, আর এই হাইড্রোজেনটা গিয়ে
এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যাবে, মানে তারপরে যে গঠনটা হবে সেটা দেখতে এরকম হবে, CH3 C, এই অক্সিজেনটার সাথে ওই হাইড্রোজেনটা বসে গেছে OH, আর এই বন্ধনটা এখানে চলে আসছে, ডাবল বন্ড, কার্বনের প্লাস চলে গেছে, ওকে, CH2 এরকম হবে। ওকে, তার মানে এই যৌগটা অটোমেটিক স্বতঃস্ফূর্তভাবে তার মধ্যে এরকম পুনর্বিন্যাস করে নেবে, এইটা থেকে এইটা হয়ে যাবে। তাহলে ছিল কি, ছিল একটা কিটোন, ওকে, এখন কি হয়ে গেছে, এখন একটা অল হয়ে গেছে, মানে অ্যালকোহল হয়ে গেছে, OH চলে আসছে। তো এটাকে যদি আমরা নামকরণ করি, নামকরণ অনুযায়ী এরকম হবে, এই যে 1 2 3 কার্বন মানে হচ্ছে প্রোপ, প্রোপ, এটা ছিল প্রোপানন 2 আর কি, বা শুধু প্রোপানন বললেও হয়, কারণ সবসময় পজিশন 3 কার্বনের জন্য এটা 2 নাম্বার পজিশনেই থাকবে। এটা হচ্ছে প্রোপ, 2 নং কার্বনে একটা ইন আছে, তাহলে প্রোপ 2 ইন, আর ওই 2 নাম্বার কার্বনেই একটা অল আছে, তাহলে সেটা হবে অন অল, এরকম, প্রোপিন 2 ইন অন অল, এরকম নাম হবে। অথবা এটাকে আমরা এই যৌগগুলাকে, এই টাইপের যৌগগুলোতে যেখানে একই সাথে ইন আর অল আছে, সেই টাইপের যৌগগুলোকে আমরা ইনল বলতে পারি, মানে এগুলা হচ্ছে ইনল টাইপের যৌগ বা ইনল গঠন বলতে পারি, এই গঠনটাকে আমরা ইনল গঠন বলতে পারি। আর এইখানে যেখানে কিটোন মূলকটা আছে সেই টাইপের গঠনটাকে আমরা কিটো গঠন বলতে পারি। ওকে, আমি কিন্তু এখনো শেষ করি নাই, পরীক্ষায় আমরা এই মাঝের জিনিসটা না দেখাইলেও চলবে, আমাদের এইটার সাথে এটা দেখাইতে হবে। এখন এই বিক্রিয়াটা আমি এই দিকে লিখলাম, তার মানে এই অণুটা ভেঙে ওরকম হবে, আবার ওটা বসে থাকবে না, ওটা আবার উল্টা দিকে এরকম উল্টা বিক্রিয়ায় আবার আসবে, মানে এই জিনিসটা আবার উল্টা দিকে ঘটবে। তার মানে এইভাবে একটা, এটা দুই পাশেই চলতে থাকবে বিক্রিয়াটা, এবং একসময় সে সাম্যাবস্থায় পৌঁছে যাবে। তার মানে সাম্যাবস্থায় ওই পাত্রের মধ্যে আমি যে দুইটা জিনিস পাবো, মানে এইটাকে আমি রেখে দিছিলাম পাত্রে, কিছুক্ষণ পরে পাত্রের মধ্যে শুধু আমি এই যে এটাও পাবো, এটার সাথে এটাকেও পাবো, মানে আমরা পরীক্ষায় যখন লিখবো এইটা আর এটাকে লিখবো। ওকে, মাঝখানেরটা দেখানোর দরকার নেই। আর কেউ যদি দেখাইতেই চায়, সে এখানে এভাবে দেখাই দিবে, CH2H, এই যে এইটা এখানে শিফট করতেছে, এটা ওখানে চলে যাচ্ছে, তারপরে এটা লিখবো। ওকে, ওভাবে ভেঙে পুরাটা দেখানোর দরকার নেই, এটা কিন্তু এই এরর এই পাশে হবে আর কি। আচ্ছা, তাইলে এইখানে কি কাহিনী হইল, আগের গোলায় কোনো বিক্রিয়া হচ্ছিল না, এইখানে একটা অণু, একটা নির্দিষ্ট কার্যকরীমূলক বিশিষ্ট অণু স্বতঃস্ফূর্তভাবে আরেকটা ডিফারেন্ট কার্যকরীমূলক বিশিষ্ট অণুতে পরিবর্তন হইল, এবং এটা এর একটা সাম্যাবস্থায় আছে, তার মানে একটা অণুর সাথে আরেকটা অণুর সম্পর্ক আছে। এই টাইপের ক্ষেত্রে এই যে দুইটা সমাণু পাইলাম, এই সমানুতাটাকে আমরা বলতেছি টোটোমারিজম, তার মানে টোটোমারিজম হওয়ার সময় বিক্রিয়া ঘটতেছে, এবং এটা একটা সাম্যাবস্থা সৃষ্টি করতেছে। আর আমরা জানি সাম্যাবস্থা সবসময় গতিশীল, চলতে থাকে, বাইরে থেকে যদিও মনে হয় স্থির হয়ে গেছে, বিক্রিয়া থেমে গেছে, বাট চলতে থাকে। তাইলে এই কারণে এই সমানুতাটাকে গতিশীল সমানুতা বলে, গতিশীল সমানুতা বা গতিশীল কার্যকরীমূলক সমানুতাও বলে। কখনো কখনো এই সমানুতাটাকে কিটো ইনল টটোমারিজমও বলে, এই যে কিটো গঠন হইলো আর ইনল গঠন হইলো, এরকমও বলে। আচ্ছা, তো এটা একটু কঠিন, সো পরীক্ষায় এটাই আসবে, কঠিনও না অ্যাকচুয়ালি, সংজ্ঞাটা পড়ে জাস্ট এই জিনিসটা বুঝলেই হয় এটা কিভাবে হইলো। কারো কোশ্চেন থাকলে বলতে পারিস। ওকে, এবার আমরা চলে যাচ্ছি তারপরেরটায়, স্টেরিও সমানুতা বা ত্রিমাত্রিক সমানুতা। এবার আমরা একটু অণুগুলাকে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে, আই মিন আমাদের ভিজুয়ালাইজ করার চেষ্টা করতে হবে যে অণুগুলাকে যদি আমরা 3 ডাইমেনশনালি দেখি তখন কি অবস্থা হতে পারে। তো এরকম একটা ব্যাপার স্যাপার। ওকে, এই এরা আবার দুইটা টাইপের। প্রথমটা হচ্ছে জ্যামিতিক অর সিস ট্রান্স, সিস ট্রান্স সমানুতা। তো এই সিস ট্রান্স বা জ্যামিতিক সমানুতার কি টাইপের, আমরা যখন সিগমা বন্ধন পাই বন্ধন পড়ছিলাম তখন একটা উদাহরণ দিয়ে আসছিলাম, মানে থার্ড চ্যাপ্টারে যখন পর্যাবৃত্ত ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টারে যখন পড়ছিলাম তখন বলছিলাম
যে সিগমা বন্ধনের সাথে যুক্ত পরমাণুগুলা ঘুরতে পারে, তাদের পক্ষে ঘোরা সম্ভব। আমি এভাবে একটা উদাহরণ দিছিলাম যে এটা যদি মার্কার, এটাকেই যদি আমরা একটা বন্ধন হিসেবে চিন্তা করি, সিগমা বন্ধন, এর সাথে যুক্ত থাকা এই দুইটাকে যদি পরমাণু হিসেবে চিন্তা করি, আমি হেড দুইটাকে ঘুরাইতে পারতেছি, মুভ করতে পারতেছি। তার মানে একটা সিগমা বন্ধনের সাথে যুক্ত থাকা, ধরে একটা কার্বন, এই কার্বন এটার সাথে আরেকটা কার্বনের সাথে যুক্ত, এইরকম একটা আমি গঠন পাইলাম যে এইচ, ধরে এরকম একটা যৌগ লিখতেছি আমি এইচ, আচ্ছা এটা হচ্ছে CH3, আর এটা ধরে এরকম Cl Br, আচ্ছা এখানে Cl থাকলো, Cl Br H, ওকে, এরকম একটা যৌগ এটা। তো এই যৌগটায় এই যে এরা যেগুলা সিগমা বন্ধন দিয়ে কার্বনের সাথে কার্বনটা যুক্ত, তার মানে এই কার্বনটা ঘুরতে পারবে। তো কার্বনটা ঘুরে যদি এরকম হয়, এই কার্বনটা ঠিক আছে, এই কার্বনটা ঘুরে গেছে, ঘুরে এরকম অবস্থা হলো, সি এইচটা উপরে চলে গেল, মানে এভাবে রোটেট করছে, হ্যাঁ, এইচটা উপরে চলে গেছে, এইচ এর পরে আসছে Cl, তারপরে আসছে Br, ওকে, ঘুরে গেছে এটা। আর এইটা এই সাইডটা ওরকমই আছে, এইটা ধর মুভ করে না, এই কার্বন ঠিক মতো আছে, এরাও ঘুরতে পারে, মানে সবাই রোটেট করতে পারে। তাহলে আমাকে যদি কেউ এরকম দুইটা সংকেত লিখে দেয়, আমি বলতে পারবো না যে এরা দুইটা পরস্পরের সমাণু, এটা অ্যাকচুয়ালি একই যৌগ। এই যৌগটাকেই আমি এক সময় দেখছি যখন এভাবে ছিল, একটু পরে যখন দেখছি তখন এর মধ্যে এই কার্বনটা ঘুরে গেছে, এই জন্য এটা দেখছি একই যৌগ, দুইটা কোনো আলাদা যৌগ না, এরা সমাণু না। সবাই এই ব্যাপারটা ক্লিয়ার? সবাই কি এটা বুঝছিস? দেখ, এই সাইডে কার্বন ঘুরতে পারে, আমি ঘুরাই নাই, ওকে, কারণ এই যে আমি একটা হেডকে না ঘুরে আর একটা ঘুরানো যাচ্ছে, সমস্যা নাই তো, এরকম হইতেই পারে। সো এইখানে এরকম কাহিনী ঘটলো, একসাথে দুইটাও ঘুরতে পারে, তো তখন তো আর কোনো গঠনের চেঞ্জ হইতো না, দুইটা যদি একই রকম ঘুরে যাইতো তাহলে জাস্ট একটা অণু জাস্ট উল্টা করে দেখতাম এরকম। কিন্তু আমি যাতে এই পার্থক্যটা বোঝা যায় এই জন্য ওটাকে মুভ করে এভাবে লিখলাম। এই ক্ষেত্রে আমরা বলতে পারবো না এই দুইটা পরস্পরের সমাণু, কারণ একই অণুর মধ্যে সিগমা বন্ধনে থাকা কার্বন পরমাণুগুলো ঘুরতে পারতেছে। এই টাইপে এই যে এই গঠন থেকে যে এই গঠন আনলাম, এই ব্যাপারটাকে বলা হয় কনফরমেশন, এই ব্যাপারটাকে বলা হয় কনফরমেশন। ওকে, তার মানে কনফরমেশনটা কি? যখন সিগমা বন্ধনের ঘূর্ণনের কারণে আমি যদি নতুন গঠন পাই তখন সেটাকে বলে কনফরমেশন, এবং এইটা কিন্তু একটা একটা সমানতা সৃষ্টি করতেছে না, ওকে, একই অণু, জাস্ট ডিফারেন্ট সময়ে দেখা। আচ্ছা, এইবার যদি এইরকম কাহিনীটা হইতো, এই কার্বন দুইটার মাঝখানে একটা ডাবল বন্ড থাকতো, এবং আমি এরকম একটা গঠন খুঁজে পাইলাম যেটা দেখতে আমি এরকম একটা ইয়া গঠন খুঁজে পাইলাম, এখানে দ্বিবন্ধন ছিল, এইটার গঠনটা যেরকম এটার ঠিক তার অপোজিট, মানে এই কার্বনটাকে ঘুরে এটা আনা যায়। কিন্তু আমি কি এবার এটা বলতে পারবো যে এই অণুটার কার্বনটা ঘুরে এটা হয়েছে? সবাই একটু রিপ্লাই দিস, কেন বলতে পারবো না, রিজন কি? রিজনটা ছিল পাই বন্ধন আছে, পাই বন্ধন আমরা বলছিলাম সিগমা বন্ধনে যুক্ত থাকা পরমাণু ঘুরতে পারে, কিন্তু পাই বন্ধনটা কিভাবে সৃষ্টি হইতো আমরা জানি যে অরবিটাল গুলো উপরে নিচে ওভারল্যাপ করে যায়। তো মানে আমি উদাহরণ দিছিলাম যে এরকম যদি হয় যে আমরা এই দুইটা মার্কারের মাথায় একটা হেড যদি যুক্ত করি, এরকম একটা, মানে একটা হেডের মধ্যে যদি দুইটা মার্কার ঢুকাই এরকম একটা অবস্থা হয়, অথবা এরকম, এটাও আমরা সেই পাই বন্ধন পড়ানোর সময় বলছিলাম যে এরকম, ধর এটা একটা গোলালু, তার মধ্যে আমরা দুইটা কাঠি দিয়ে এরকম আর একটা গোলালুর মধ্যে দুইটা কাঠি ঢুকাই দিলাম, এরপরে একটা গোলালুকে যদি আমি ঘোরানোর চেষ্টা করি কাঠিটা ভেঙে যাবে। মানে বন্ধনকে ঠিক রেখে, দ্বিবন্ধন থাকলে বা ত্রিবন্ধন থাকলে বন্ধনকে ঠিক রেখে ওই বাকি
বন্ধনের সাথে যুক্ত পরমাণুগুলোর পক্ষে ঘোরা সম্ভব না, সেটা কখনোই সম্ভব না। তার মানে এবার আমাকে এটা মানতেই হচ্ছে এইখান থেকে যে এই গঠনটা হয়েছে এটা কনফরমেশনের মাধ্যমে হয় নাই, মানে বন্ধন ঘূর্ণনের মাধ্যমে হয় নাই। এই আগের থেকেই যখন সৃষ্টিকর্তা তাকে সৃষ্টি করছে তখন থেকেই সে এরকম, এও আগের থেকে এরকম। তার মানে দুইটা পুরো ডিফারেন্ট জিনিস, একটা থেকে আরেকটা আসে নাই। সবাই এটুকু বুঝতে পারছিস? তাইলে এই দুইটা এই দুইটা এবার পরস্পরের সমাণু, এবং এই টাইপের সমানুতাটাকে আমরা বলবো জ্যামিতিক সমানুতা। তাহলে জ্যামিতিক সমানুতার ব্যাপারটা কি? যদি এরকম হয় যে দ্বিবন্ধনে আবদ্ধ অথবা চাকরিক ভাবে আবদ্ধ আছে, ধর এরকম হইতে পারে যে সবসময় যে দ্বিবন্ধন দিয়েই থাকতে হবে এরকম কোনো কথা নেই, এরকম হইতে পারতো ব্যাপারটা এই দুইটা কার্বনের মধ্যে এরকম একটা চাকরিক চাকরিক যৌগ আর কি, তার মধ্যে এখানে HCl আর এরকম আরেকটা গঠন আঁকতেছি। এই মাঝখানের চক্রটাকে আমি ত্রিভুজ শেপে দিয়ে দিলাম, মানে এই জিনিসটাকে এখানে আঁকছি, ভেঙে আঁকি নাই। এই সাইডে H ছিল, এই সাইডে Cl ছিল, তো আমি এই সাইডে H দিচ্ছি, Cl দিচ্ছি, আর ওই সাইডে যে HCl ছিল ওটাকে এরকম উল্টাই দিলাম, ClH। ওকে, তার মানে এরকম যদি হয় যে আহ, যে কার্বনগুলা পরস্পরের সাথে যুক্ত আছে তারা দ্বিবন্ধন দিয়ে যুক্ত আছে বা চাকরিক ভাবে আবদ্ধ আছে, চাকরিক কাঠামো আছে, এই ক্ষেত্রে যদি আমরা দুইটা ভিন্ন কনফিগারেশন পাই, এবার এটাকে কনফরমেশন বলবো না, এটাকে বলবো কনফিগারেশন। এরা দুইটা ভিন্ন কনফিগারেশন, কারণ এটা একটা থেকে আরেকটা ঘুরে আসে নাই, এটা একটা থেকে আরেকটা ঘুরে আসে নাই, এটার নাম হচ্ছে কনফিগারেশন। মানে বন্ধন ঘুরে এটা সম্ভব হয় নাই, বন্ধনের আবর্তন এখানে সম্ভব না। তো এখন আমরা এরকম দুইটা ডিফারেন্ট কনফিগারেশন তৈরি করতে পারছি, বা দুইটা ডিফারেন্ট কনফিগারেশন এরকম অস্তিত্ব আছে, তাহলে অবশ্যই এরা পরস্পরের সমাণু। এই টাইপের সমানুতাটাকে আমরা বলবো, এদের কিন্তু গাঠনিক সংকেত এক, তাদের নামও এক, কারণ এই যে পজিশনগুলো সেম, ধরে এই যে 1 নাম্বার কার্বনে Cl, 2 নাম্বার কার্বনে Cl, নামও কিন্তু একই হবে তাদের। বাট এবার কোথায় ডিফারেন্সটা আসতেছে, যদি ওই যে 3D ভিউ চিন্তা করি। ওকে, তাইলে এবার এদের আলাদা করব কেমনে? এদের নাম হবে সিস ট্রান্স, এভাবে আলাদা করব। যদি একই পাশে একই টাইপের মূলক থাকে তাইলে বলবো সিস, যদি ডিফারেন্ট পাশে একই টাইপের মূলক থাকে তাইলে বলবো ট্রান্স। যেমন এখানে দুইটা হ্যালোজেন ডিফারেন্ট পাশে, ওকে, কোনাকুনি, তাহলে এটাকে বলবো ট্রান্স সমাণু, এটা হচ্ছে ট্রান্স সমাণু। পুরা নাম যদি করতে চাই, মানে নামটা লিখবে এরকম 1 ক্লোরো 2 ক্লোরো, মানে হচ্ছে 1,2-ডাইক্লোরো ইথিন, এটার নাম হচ্ছে 1,2-ডাইক্লোরো ইথিন, সামনে লিখে দিব ট্রান্স, ট্রান্স 1,2-ডাইক্লোরো ইথিন, এটার নাম লিখবো সিস 1,2-ডাইক্লোরো ইথিন। মানে নামের মতো নামই থাকবে, সামনে সিস বা ট্রান্স কথাটা চলে আসবে এবং হাইফেন আসবে, তোর একটু লিখে নিস বই থেকে। ওকে, এটাকে ওরকম, এটা একটা চাকরিক যৌগ 1,2-ডাইক্লোরো, এটা হচ্ছে সাইক্লো প্রোপেন। ওকে, এরকম একটা নাম। তো এই ক্ষেত্রেও এটাকে সিস বলবো, একই পাশে আছে দুইটা ক্লোরিন, এটাকে বলবো সিস, এটা হচ্ছে ট্রান্স সমাণু। আর এই টাইপের সমানুতাটাকে আমরা জ্যামিতিক সমানুতা বা সিস ট্রান্স সমানুতা বলতেছি। টাইম ইন্ড হয়ে গেলে জয়েন দিস আবার। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, আহ, এই যে সবসময় যে একই মূলক থাকতে হবে, একই টাইপের আর কি, এটা ক্লোরিন হইতে পারতো, এটা ব্রোমিন হইতে পারতো, মানে হ্যালোজেন গুলো একই টাইপের, অথবা এই দুইটাই ধর কি বলবো যে অ্যালকাইল মূলক হইতে পারতো, এটা একটা CH3, এটা একটা C2H5 হইতে পারতো। একই টাইপের মূলকগুলো একই পাশে থাকলে সিস, বিপরীত পাশে থাকলে ট্রান্স। আচ্ছা, এটাকে আরেকটা ভাবে বলা যায়, মানে এটা হচ্ছে জার্মান ভাষায় এই সিস যেটা সেটাকে জেড দিয়ে দেখায়, জেড সমান ওইভাবে বলে, সিস হচ্ছে জেড। নাম পারবি তো, নাম তো কোনো কঠিন কিছু না। এই যে নর্মাল এক দুইটা কার্বন, তার মানে ইথেন, তো যেহেতু ইন আছে আবার ইথিন, আর 1 আর 2 নাম্বারে দুইটা ক্লোরিন আছে, 1,2-ডাইক্লোরো, পারবি, কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি পরীক্ষায় যদি ভুলেই যাস, নাম তোর মনে নাই, তো খালি লিখে দিস সিস সমাণু ট্রান্স সমাণু, সেটা হচ্ছে একবারেই যদি না উপায় থাকে। আর যতদিনে পরীক্ষায় বসবি ততদিন এগুলা পারবি, কোনো সমস্যা নেই। আমি পারছি, আমার পোলাপানরাও পারবে, তোরাও পারবি, তোদের পোলাপানরাও পারবে। জেড সমাণু।
আর এটা হচ্ছে ট্রান্স সমাণু হচ্ছে ই সমাণু। ওকে, ট্রান্স হইলে ই, আর হচ্ছে কি বলে, যদি সিস হয় তাহলে সেটাকে জেড সমাণু। এটা জার্মান শব্দ থেকে আসছে। ওকে, আচ্ছা, এটা গেল জ্যামিতিক বা সিস্টেম সমাণু। এখন এই পরীক্ষায় প্রায়ই আসে যে জ্যামিতিক সমানুতার শর্ত, একটু কষ্ট করে ইয়াটা নোট করে নিবি যে জ্যামিতিক সমানুতার শর্তটা কি, এটা পরীক্ষায় প্রায়ই আসে। সেটা এখন তারা বুঝেই গেছিস যে শর্তটা কি হইতে পারে। একটা হচ্ছে যে এরকম দ্বিবন্ধন থাকতে হবে, অথবা এই যে চাক্রিক যৌগ হইতে হবে। তার মানে এরকম অবস্থা হওয়া লাগবে যাতে তার মধ্যে বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হয়। সেকেন্ড হচ্ছে অবশ্যই এই যে ডিফারেন্ট মূলক থাকা লাগবে। এরকম যদি হইতো এখানে তিনটাই এইচ হইতো, যদি এরকম হইতো এখানে তিনটাই এইচ হইতো, তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এরকম একটা সমাণু বানাইতাম, দেখতো একটু, যদি তিনটাই এইচ হইতো, আমি যদি এরকম সমাণু বানাইতাম, তাহলে এইটাকে এইটার সিস ট্রান্স সমাণু বলতে পারতাম না। কেন পারতাম না? কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছে, এই যে ধরো অণুটা, এই অণুটাকে পুরোটাকে ধরে একসাথে আমি উল্টাই দিছি, ঘুরাই নাই, জাস্ট উল্টাই দিছি। উল্টাইলে এরকম অবস্থা হবে, পুরো অণুটাকে উল্টা দিক থেকে দেখা, জাস্ট উল্টায় দেখা। ওকে, এইরকম একটা অবস্থা। এইরকম হইলে তার মানে যদি এমন হয় যে দ্বিবন্ধন আছে কিন্তু এই যে তিনটা মূলক সেম হয়ে গেছে, এরকম হইলে সেই ক্ষেত্রেও সিস্টান্স সমানুতাটা খাটবে না। ওকে, তার মানে সেটা এরকম হইতে পারে যে এখানে একটা এ থাকতে পারে, এইখানে বি, এইখানে বি, এখানে এ, এরকম গঠন হলে সম্ভব। আবার হইতে পারে এ বি দুইটা সেম, একটা ডিফারেন্ট, এরকম হইতে পারে। বা চারটা ডিফারেন্ট হইতে পারে, সেই ক্ষেত্রেও সম্ভব। কিন্তু কখনোই তিনটা মূলক এক হওয়া যাবে না। ওকে, এই ব্যাপারগুলো একটু শর্তগুলা পড়িস, পরীক্ষায় আসে প্রায়। আচ্ছা, এইবার যে লাস্ট টাইপের, আচ্ছা তার আগে আমরা একটু জয়েন দিব আবার, সবাই আরেকবার একটু জয়েন দেয়। ওকে, স্টেরিও সমানুতার যে আরেকটা টাইপ, এবং মোটামুটি পোলাপানের কাছে এটাই বেশি কঠিন লাগে, সেটা হচ্ছে আলোক সমানুতা। তো এইটা দেখবো আমরা। তো এটা দেখার আগে আমাদের আর কয়েকটা জিনিস বেসিক ক্লিয়ার হয়ে নেওয়া লাগবে। তো আমরা এখন এই যে জ্যামিতিক সমানুতার আরেকটা টাইপ, সরি জ্যামিতিক সমানুতা বলতেছি, ওই স্টেরিও সমানুতা বা ওই ত্রিমাত্রিক সমানুতার আরেকটা টাইপ, সেটা হচ্ছে আলোক সমানুতা। এটা পড়বো, বাট তার আগে আমাদের কিছু টার্ম জেনে নেওয়া লাগবে। আমরা এখন আলোক সমানুতা দেখবো আর কি। এই আলোক সমানুতার ক্ষেত্রে বা অপটিক্যাল আইসোমারিজম, এই ক্ষেত্রে যেটা হবে, এই জিনিসটা কি সেটা বোঝার আগে আগে আমরা আরো কিছু জিনিস জেনে নিই। সেটা হচ্ছে এই আলো, যেটা আমাদের সেকেন্ড পেপারের 7 নাম্বার চ্যাপ্টারে ভৌত আলোক বিজ্ঞানে এগুলা নিয়ে আলোচনা আছে। তো আমরা এখন একটু ধর, আমরা যে সাধারণ আলোটা দেখি, সাধারণ আলোটা সব দিকে ছড়ায় পড়ে। ধর আমার রুমে এখন যে লাইট জ্বলতেছে আর কি, সেটার আলোটা পুরা ঘরটার মধ্যেই ছড়ায় পড়ছে। তো আলোর কণাকে আমরা ফোটন বলি, বা আলোকে আমরা কণা হিসেবেও চিন্তা করতে পারি, বা তরঙ্গ হিসেবেও চিন্তা করতে পারি। ওকে, তো যে আলোর কণার, তার মানে এই ফোটনের কম্পাঙ্ক আছে, বা তরঙ্গ হিসেবে বললে এরকম তরঙ্গেরও কম্পাঙ্ক আছে। ওকে, তো আহ, আলোটা, এই সাধারণ আলো যেগুলা সেগুলা সব দিকে ছড়ায় পড়তেছে। তার মানে এই আলোর যে ফোটন, একটা তরঙ্গ মুভ করে কেমনে, এই যে এই তরঙ্গটা শুধু এই যে উপরে নিচে কাঁপতেছে এরকম একটা তলে, তার মানে ও শুধু একটা তলে কাঁপতেছে, কিন্তু তাইলে ওর শুধু একটা দিকে, একটা ডিরেকশনে মুভ করার কথা। কিন্তু যখন আমি একটা লাইট সোর্স, সাধারণ আলো এখানে ইয়া করতেছি, আহ, মানে আলোর উৎস সৃষ্টি করতেছি, এখান থেকে আলোর যে সব দিকে যাচ্ছে, তার মানে এখানে আরো তরঙ্গ আসতেছে। ধর এরকম এইটার সাথে আহ, এখানে 3 ডাইমেনশনালি ব্যাপারটাকে আমি বুঝাইতে পারবো কিনা, এভাবে বুঝাই। আমি দুইটা অক্ষ দেখাচ্ছি। ধর এটা হচ্ছে, এটা একটা অক্ষ, এই বরাবর একটা কাঁপতেছে আরেকটা অক্ষ, এরকম করে দেখলাম, এটার সাথে এটা 90 ডিগ্রি। তো আরেকটা তরঙ্গ হয়তো এখানে এরকম থাকতে পারে, যেটা, হ্যাঁ কেউ বলছি, কে কথা বলতেছিস?
ও আচ্ছা, এই তো আছে আলহামদুলিল্লাহ। তোর কি খবর? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি এইখানে আরেকটা তরঙ্গ আঁকছি। আমি এখানে আরেকটা তরঙ্গ আঁকছি যে তরঙ্গটা এই উপ এইদিকে কাঁপতেছে। I mean এই বোর্ডের তল বরাবর এভাবে কাঁপতেছে। একটা তো এভাবে যাচ্ছে, আরেকটা এভাবে। ওকে? আমি সুযোগ হলে ভিডিওটা দেখাবো যদি পসিবল হয়। তো আমি মাত্র ২ টা তরঙ্গ আঁকছি এখানে। এখানে আরো তরঙ্গ থাকতে পারে কারণ সব দিকেই আলো ছড়ায় যাচ্ছে। অ্যাকচুয়ালি তাই সব দিক দিয়ে এরকম তরঙ্গ বেরিয়ে আসতেছে একটা সাধারণ আলোকউৎস থেকে। তার মানে সেই ক্ষেত্রে কম্পন, এই যে কণাগুলার যে কম্পন, আমরা জানি তরঙ্গ কিভাবে হয় ওই মাধ্যমের কণাগুলার স্পন্দনের মাধ্যমে। তো এই ক্ষেত্রে তরঙ্গের কম্পন যদি আঁকি, আমার এই চিত্র অনুযায়ী কম্পন ২ টা আমি দেখাইছি এখানে, যে একটা এরকম উলম্বভাবে কাঁপতিছে, আরেকটা এটার সাথে এভাবে, এটার সাথে 90 ডিগ্রি করে কাঁপতিছে। এই যে লাল তরঙ্গ যেটা আঁকছি আরকি, সেটা এটার সাথে এরকম 90 ডিগ্রি করে কাঁপতেছে। এটা কিন্তু 90 ডিগ্রি, হ্যাঁ? এভাবে কাঁপতেছে। এরকম এইখানে আরো অনেকগুলা তরঙ্গ আছে বা তরঙ্গ ছড়াচ্ছে। আমি আর বাকিগুলা আঁকি নাই। তাইলে একটা সাধারণ আলোর মধ্যে এরকম তরঙ্গের কম্পনগুলা সব দিকে হইতে পারে। সব দিকে হইতে পারে। এইজন্য এটা সব দিকে ছড়ায় পড়ে। ওকে? তাইলে এই টাইপের আলোগুলাকে আমরা বলব, যে আলো সব দিকে ছড়ায় পড়তিছে, যে আলোর কম্পন শুধুমাত্র আ আ একটা তলে সীমাবদ্ধ না, সব দিকে তার আলো সেই আলোর কম্পন আছে বা কণার কম্পন আছে। সেই টাইপের আলোগুলাকে আমরা বলব নন পোলারাইজড লাইট বা অসমবর্তিত আলো। ওকে? আমি একটু লিখতেছি। নন পোলারাইজড লাইট। এটা কি জিনিস? যে আলোর কণার কম্পন সব তলে হচ্ছে। এরকম করে বুঝাইলাম। ওকে? এখন এই আলোর কম্পনটাকে আমি একটা তলে সীমাবদ্ধ করে দিতে পারবো। যেটা আমরা করি লেজার লাইটের ক্ষেত্রে। লেজার লাইটটা কিন্তু আমি এখান থেকে একটা ডিরেকশনে মারলে শুধুমাত্র ওই ডিরেকশনেই যায়। বাকি দিকে ছড়ায় পড়ে না। তোরা এটা খেয়াল করছিস অবশ্যই। লেজার লাইট শুধুমাত্র একটা ডিরেকশনে যাচ্ছে। তার মানে যদি এরকম হয়, যেটাকে আমরা বলবো সমবর্তিত আলো বা তল সমবর্তিত আলো, তল সমবর্ত দ্বারা একটু তল সমবর্তিত আলো। এটার আ ইংলিশটা হচ্ছে পোলারাইজড লাইট। পোলারাইজড লাইট। এই আলোটা কিরকম হবে? ওই লেজার লাইট যেটা বললাম, যে আলোর কণার কম্পন শুধুমাত্র একটা তলে হবে। তার মানে সেটা হইতে পারে কণাগুলো শুধু এই একই তলে কাঁপতেছে। এরকম শুধু এই ডিরেকশনে কাঁপতেছে অথবা শুধু এই ডিরেকশনে কাঁপতেছে। যেকোনো একটা দিকে কাঁপবে। ওকে? তার মানে এটাকে আমি এভাবে দেখাচ্ছি। এভাবে বুঝাচ্ছি আরকি। যে হয় এরকম হবে অথবা কণার কম্পনগুলো শুধুমাত্র একটা তলে কাঁপবে। ওকে? এই টাইপের আলোগুলোকে আমরা পোলারাইজড লাইট বলি বা তল সমবর্তিত আলো বলি। মানে একটা তলে কাঁপাচ্ছি। অবশ্যই সংজ্ঞাগুলা পড়বি, সংজ্ঞাগুলা আসে। আচ্ছা, এখন এইটা থেকে এটাকে কিভাবে বানানো যায়? আমরা এইটা থেকে এটা বানাইতে যে মেথডটা ইউজ করি সেই I mean নন পোলারাইজড লাইটকে আমরা একটা সাধারণ আলোকে আমার এই যেই ধর একটা টর্চ লাইটের আলোকে আমি সেটাকে বানায় ফেলবো। লেজার লাইটে কনভার্ট করব। তো সেই ক্ষেত্রে আমার যে জিনিসটা লাগবে এইটা থেকে এইটাকে বানাইতে আমার একটা প্রিজম ইউজ করা লাগে যার নাম হচ্ছে নিকল প্রিজম। ওই একটা বিশেষ টাইপের প্রিজম আরকি। ওকে? নিকল প্রিজম ইউজ করে আমরা এটা বানাইতে পারি। অবজেক্টিভে মাঝে, মাঝে আসতে পারে। আ এমনি সংজ্ঞা আকারে আসলে এটা আসবে আরকি। পোলারাইজড লাইট কাকে বলে? ওকে, এখন আমরা আসি আলোক সমানুতায়। আলোক সমাণু যারা, তাদের এরকম একটা ধর্ম, তাদের সবকিছু সেম। তাদের গাঠনিক সংকেত সেম, আ আণবিক সংকেত সেম, তাদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলাও সবকিছু সেম। তাদের একটা মাত্র জিনিস ডিফারেন্ট, সেটা হচ্ছে
তাদের মধ্যে দিয়ে যখন আলো পাস করা হবে ওই যৌগগুলাকে, ধর আমরা গ্লুকোজ পানিতে মিশিয়ে দ্রবণ বানাইলাম, গ্লুকোজের মধ্যে দিয়ে আলো পাস করব। আলোটা কিরকম হবে? এরকম আলো, মানে যে কোনো একটা তলে কাঁপতেছে। আগে সাধারণ আলো থেকে এই আলোটা বানাই নেব, এবং ওই আলোটাকে যখন ওই গ্লুকোজের মধ্যে দিয়ে পাস করব, সে আলো যেদিকে কাঁপতেছিল তার ডিরেকশনটা চেঞ্জ করে দিবে। হয়তো এভাবে কাঁপতেছিল লম্ব বরাবর, মানে ভূমির সাথে আনুভূমিকের সাথে 90 ডিগ্রি কোণে, তাকে এরকম থিটা কোণে ঘুরাই দিবে। এই ধর্মটা তাদের আছে। ওকে, এই টাইপের এই ধর্ম যাদের আছে, আমি এখনো আলোক সমানতার সংজ্ঞায় যাই নাই, আসতেছি হচ্ছে এই ধর্ম যাদের আছে, যারা কি করতে পারে, তল সমবর্তিত আলোর তলকে যে কোনো একটা কোণে ঘুরাই দিতে পারে, সেই টাইপের যৌগগুলোকে আমরা বলবো আলোক সক্রিয় যৌগ। তাইলে আমি আরেকটা সংজ্ঞায় আসতেছি, যেগুলা লিখতেছি, টার্ম লিখতেছি, এগুলোর সংজ্ঞা অবশ্যই পড়বে, প্রত্যেকটা বই আছে। আলোক সক্রিয় যৌগ, আমরা কিন্তু এখনো আলোক সমানতায় আসি নাই। আশা করি মাথা অল্প অল্প গরম হচ্ছে, হইতে থাক। আলোক সক্রিয় যৌগ এটা কিরকম জিনিস? কি বলছি? এই যে এরকম একটা আলো, যে আলোটা বা লেজার লাইট, যে আলোটা কম্পনটা, কণার কম্পনটা একটা তলে কাঁপতেছে, একটা নির্দিষ্ট, ধরে এখন ধরলাম আমি 90 ডিগ্রি কোণে, আই মিন ভূমির সাথে, এইটাকে ওই যৌগের মধ্যে দিয়ে পাস করার পরে সেই আলোটাকে ঘুরাই দিবে যে কোনো একটা ডিরেকশনে, সেটা ডান দিকে ঘুরাইতে পারে বা বাম দিকে, কিন্তু ঘুরাইতে পারবে। তার মানে সেটাই বলতেছি যে যেসব যৌগের দ্রবণের দ্রবণ তল, আচ্ছা এটাকে ইংলিশে লিখি, পোলারাইজড লাইটের লাইটের কম্পনের তলকে, এটা লিখি। তোরা সংজ্ঞাটা তোদের মতো করে বই থেকে যেটা ভাল লাগে লিখিস। কম্পনের তলকে যে কোনো দিকে ঘুরিয়ে দিতে পারে, যে কোনো দিকে ঘুরিয়ে দিতে পারে। তাদেরকে আলোক সক্রিয় যৌগ বলে। আলোক সক্রিয় যৌগ বলে। তাহলে আমরা এখনো আলোক সমানতার সংজ্ঞায় যাইনি, আমরা এখন পর্যন্ত তার আগের বেসিকে আছি। তো প্রথমে দেখলাম সাধারণ আলো থেকে পোলারাইজ লাইট বা নন পোলারাইজ লাইট থেকে পোলারাইজ লাইট। এখন এই পোলারাইজ লাইটটাকে যেসব যৌগের দ্রবণের মধ্যে দিয়ে পাস করলে এই কম্পনের তলটাকে যে কোনো একদিকে তারা ঘুরাই দিতে পারবে, এই টাইপের যৌগগুলোকে আমরা বলতেছি আলোক সক্রিয় যৌগ। ওকে, বা অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল বা এরকম কম্পাউন্ড। ওকে, তো এখন সাধারণত কি টাইপের যৌগগুলা এরকম আলোক সক্রিয়তা দেখায় সেটাও বোঝার একটা ওয়ে আছে। তার জন্য আমরা আরেকটা সংজ্ঞা পড়বো, এটাও বেসিকের মধ্যে। ওকে, সাধারণত আলোক সক্রিয় যৌগগুলা একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে, সেটা হচ্ছে কাইরাল কার্বন। কাইরাল কার্বন এই সংজ্ঞাও আসবে। কাইরাল কার্বন কিরকম কার্বন? যে কার্বনের চারটা, কার্বনের যোজনিত চার, এই চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত আছে। ধর ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, চার হাতে চারটা ভিন্ন মূলক যুক্ত আছে। যেমন ধর এখানে CH3 আছে, এইখানে OH, এখানে H, এইখানে COOH। এইরকম কার্বনগুলোকে আমরা কাইরাল কার্বন বলি, এবং এই কাইরাল কার্বনগুলো বোঝানোর জন্য এই কার্বনে একটা স্টার সাইন দিই, এরকম স্টার সাইন দিয়ে আমরা কাইরাল কার্বন বুঝাই। ওকে, সাধারণত যেই সব যৌগগুলার এরকম কাইরাল কার্বন থাকে তারা আলোক সক্রিয় হয় সাধারণত। আমি কিন্তু সাধারণত কথাটা বলছি, তার মানে সব সময় হবে এমন কোনো কথা নাই। আচ্ছা, তো এই কাইরাল কার্বন একটা যৌগের মধ্যে একটাও থাকতে পারে, আবার একাধিকও থাকতে পারে। আমরা যদি গ্লুকোজের সংকেত দেখি, গ্লুকোজে এরকম
6টা কার্বন ছিল, তার মধ্যে গ্লুকোজের মধ্যে এরকম 4টা কাইরাল কার্বন আছে। ওকে, তো কাইরাল কার্বন একাধিকও থাকতে পারে। ওকে, তো কাইরাল কার্বনের সংজ্ঞা সহজ, যে কার্বনের 4টা ভিন্ন ইয়া ভিন্ন গ্রুপ যুক্ত থাকে, 4 হাতে 4টা ভিন্ন গ্রুপ যুক্ত থাকে, সেই কার্বনটাকে আমরা কাইরাল কার্বন বলবো। তো কাইরাল কার্বন থাকলে একটা যৌগ সাধারণত আলোক সক্রিয় হয়। আচ্ছা, এখন আসবে আমি আলোক সমানুতাটা কি। এবার আমি আলোক সমানুতায় আসতেছি। আলোক সমানুতা তাইলে এরকম একটা ব্যাপার এখন, তার মানে আলোক সমানুতা হওয়ার জন্য, আলোক সমানুতা দেখানোর জন্য যৌগটা আগে আলোক সক্রিয় হইতে হবে। কারণ আমি বলছি আহ এদের এখন আলোক সমানুতার যে পড়াবো, দুইটা গঠন যে লিখবো, এই দুইটা গঠনের সবকিছু সেম। আই মিন আণবিক সংকেত সেম, তাদের গাঠনিক সংকেতও সেম, তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বা অন্যান্য ধর্ম সব সেম, শুধু একটা ধর্মেই তাদের ডিফারেন্স, সেটা হচ্ছে আলোর প্রতি তাদের সক্রিয়তাটা ডিফারেন্ট। আই মিন ওই যে আলোর কোণটাকে আলোর তলটাকে যে কোনো দিকে ঘুরাই দিত, সেই ঘুরানোটা ডিফারেন্ট। কেউ আহ, যেদিকে ডান দিকে ঘুরাইলে আরেকজন বাম দিকে ঘুরাচ্ছে, কেউ হয়তো ওই একই দিকে ঘুরাচ্ছে কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেলে ঘুরাচ্ছে। এরকম হইলে তখন তাদেরকে আমরা যে সমানুতাটার মধ্যে দিব, তখন সেটাকে বলবো আলোক সমানুতা। তো আমি একটু সংজ্ঞাটা লিখি, যে একাধিক যৌগের একাধিক যৌগের আণবিক সংকেত ও গঠন অভিন্ন, কিন্তু ওই যে কনফিগারেশন ভিন্ন, কনফিগারেশন কিন্তু কনফিগারেশন বা ওই ত্রিমাত্রিক বিন্যাস যেটাই বলি না কেন, কনফিগারেশন ভিন্ন হওয়ার কারণে যদি যৌগগুলো সমবর্তিত আলোর তলকে তলকে ভিন্ন 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 কোণে ঘুরিয়ে দেয়, তবে তাদেরকে পরস্পরের আলোক সমাণু বলে। পরস্পরের আলোক সমাণু বলে, আর এই ঘটনাটাকে বলবে আলোক সমানুতা। ওকে, আলোক সমাণু বলে, এবং এ এই ঘটনাকে আলোক সমানুতা বলে। ওকে, ব্যাপারটা তাহলে এরকম, যে এবার সবকিছু সেম, বাট ওই যে ঘুরাই দিচ্ছে আলোর তলটাকে, সেই ভিন্ন ভিন্ন কোণে ঘুরাবে। তো সেই ক্ষেত্রে আমরা ওই দুইটা অণুকে বলবো পরস্পরের আলোক সমাণু, আর এই টোটাল যে কাহিনীটা ঘটলো এটাকে বলবো আলোক সমানুতা। তাইলে এটার একটা উদাহরণ দিচ্ছি। আর এই সংজ্ঞা লেখার ক্ষেত্রে তোরা যে কোনো বই ইউজ করতে পারবি, গাইডের হেল্প নিতে পারবি, কোনো সমস্যা নেই, তোদের যেটা ভালো লাগে। ধরো একটু আগে যে গঠনটা লিখছিলাম ওটাই লিখি, এই COH CH CH3 COOH, এটা হচ্ছে, আচ্ছা একই কথা অবশ্য, উপরে লিখি নিচে লিখি একই কথা। এটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। আমরা ল্যাকটিক অ্যাসিডের নাম শুনছি। এটা ল্যাকটিক অ্যাসিড, কাইরাল কার্বন আছে। তো এইটা ওই আলোর তলকে ঘুরাই দিতে পারে। তো এইটার আরেকটা গঠন পাওয়া সম্ভব, গঠনটা এরকম, COOH
এই OH-টা এই পাশে, H-টা ওই পাশে, এটা হচ্ছে CH3। আচ্ছা, তোদের দেখে এরকম মনে হইতে পারে যে ভাই এইখানে তো ইয়া করছেন আপনি, জাস্ট এই কার্বনটাকে এরকম ঘুরাই দিছেন, এই কার্বনকে ঘুরাই দিয়ে ইয়া বানায় ফেলছেন, এই যে এই CH3, H-টাকে এই পাশে আনছেন, এটা এরকম হয়েছে, তারা তো একই যৌগ আসলে। কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি না, কনফরমেশনের মাধ্যমে এটা হয় নাই, এটা কনফিগারেশন। এটা একটু পরে আমি বুঝাচ্ছি, ভিডিওটা অন করে বুঝাচ্ছি, ওকে? যে এটা অ্যাকচুয়ালি ঘুরে এটা হয় নাই, এটা আলাদাভাবেই এরকম হয়েছে, কারণ এখানে 3D ডাইমেনশনাল ব্যাপার আছে, মানে অ্যাঙ্গেলের ব্যাপারগুলো আছে, এটা পুরাই দুইটা ডিফারেন্ট যৌগ। তো দুইটা ডিফারেন্ট যৌগের মধ্যে এই ল্যাকটিক অ্যাসিড, এটাও ল্যাকটিক অ্যাসিড, কারণ সংকেত টংকেত সব সেম, ওকে? কিন্তু এটার মধ্যে দিয়ে ওই আমরা যদি পোলারাইজড আলোকে পাঠাই এটা দ্রবণের মধ্যে দিয়ে, তখন সেইটা ডান দিকে ওই আলোর তলটাকে 2.24 ডিগ্রি কোণে ঘুরায় দেয়, ওকে? যত আমি যদি উলম্বভাবে পাঠাই দিই 2.24 ডিগ্রি কোণে ঘুরে যাবে, ওই সাইড দিয়ে ডান দিকে ঘুরবে, এই জন্য এটাকে প্লাস দিচ্ছি। আর এইটা বাম দিকে ঘুরাই দেয়, সেটা হচ্ছে একই কোণে ঘুরায় অবশ্য। আর সবসময় যে একই কোণে ঘুরাবে এটা কিন্তু নাও হইতে পারে। আমি একটা উদাহরণ দিলাম কারণ একটু পরে আরেকটা সংজ্ঞা পড়াবো, সেটার সাথে মিল রাখার জন্য। তাইলে এই ক্ষেত্রে কি হয়েছে, দুইটা গঠন পাইছি। আর বারবার বলতেছি এটা কিন্তু বন্ধন ঘুরে এই কার্বন ঘুরে এটা হয় নাই, এটা পুরাই ডিফারেন্ট দুইটা গঠন, এবং দুইটাই ল্যাকটিক অ্যাসিড। কিন্তু একটার মধ্যে দিয়ে আলো পাস করলে সেইটা পাঠাচ্ছে ইয়া কি বলে, ওই আলোর তলটাকে 2.24 ডিগ্রি কোণে ডান দিকে ঘুরাই দিচ্ছে, আর এটা 2.24 ডিগ্রি কোণে বাম দিকে ঘুরাই দিচ্ছে। এই জন্য এটাকে আমরা এল ল্যাকটিক অ্যাসিড বলি, বা বাম আবর্ত ল্যাকটিক অ্যাসিড বলা হয়, ওকে? বা এটাকে আমরা লিভো রোটেটরি, মানে শব্দটা আসছে লিভো রোটেটরি, মানে বাম দিকে ঘুরাই যেটা আর কি, এরকম। আর এটা হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, অথবা এইটাকে ডি ল্যাকটিক অ্যাসিড বলি, বা ডানাবর্ত, মানে আর কি ডান দিকে ঘুরাই দেয়। সরি, আমি একটু ভুল করে ফেললাম, এটা হচ্ছে ডি, সরি এটা ডি, এটা এল। এটা হচ্ছে ডান দিকে ঘুরাইছে প্লাস, আর এটা হচ্ছে বাম দিকে ঘুরাইছে এল। তো দুইটাই ল্যাকটিক অ্যাসিড, আমরা এভাবে ডি আর এল দিয়ে কোন দিকে ঘোরাচ্ছে প্লাস মাইনাস দিয়ে ওগুলা বুঝাই, ওকে? তো এরা পরস্পরের আলোক সমাণু, ওকে? এখনই আলোক সমাণু হইলে যে সবসময়ই সমান কোণে বিপরীত দিয়ে ঘুরাবে এমন কিন্তু কোনো কথা নাই। আমি একই সংকেতের আরেকটা ওরকম, একই আণবিক সংকেতের আরো কয়েকটা কনফিগারেশন পাইতে পারি, যে যারা আহ, ওই ডিফারেন্ট ডিফারেন্ট কোণে ঘুরাচ্ছে, এরকমও হইতে পারে। তবে আমি একটা উদাহরণ লিখছি, যে এটা একটা স্পেশাল টাইপের উদাহরণ, যেখানে সমান কোণে বিপরীত দিকে ঘুরাইছে, এটাও পাওয়া যেতে পারে। এবং স্পেশাল উদাহরণটা লেখার একটা রিজন আছে, এই টাইপের সমানতা যদি কোনো দুইটা আলোক সমাণু এরকম হয় যে একটা যত ডিগ্রি কোণে ঘুরাচ্ছে আর একটা ঠিক সমান কোণে বিপরীত দিকে ঘুরাচ্ছে, তখন সেই ওই আলোক সমানুতাটাকে আমরা, বা ওই আলোক সমানুদয় দয়টাকে আমরা পরস্পরের এনানসিওমার বলি, অথবা ওই আলোক সমানুতাটাকে আমরা বলি এনানসিওমারিজম। আমি আলোক সমানুতার মধ্যে আর একটা বিশেষ টাইপ বলতেছি, এটার নামটা কি, এনানসিওমারিজম। তার মানে আলোক সমানুতার একটা বিশেষ টাইপ হচ্ছে যদি দুইটা আলোক সমাণু এরকম হয় যে একটা যত ডিগ্রি কোণে ঘোরাচ্ছে ওই আলোর তলটাকে, আরেকটা ঠিক সমান এবং বিপরীত কোণে ঘোরাচ্ছে, তখন সেই দুইটা সমাণুকে পরস্পরের এনানসিওমার বলবো, আর এই ঘটনাটাকে বলবো এনানসিওমারিজম। এই এনানসিওমারের আরো কিছু নাম আছে, তোরা একটু বইয়ে দেখে নিবি, এইগুলাকে পরস্পরের এন্টিমার বলে, এন্টিপড বলে, এরকমও কিছু নাম আছে, ওকে? তো বা এনানসিওমরফো বলে। এই ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল কর একটু, এইটার সাথে যদি এটাকে চিন্তা করি, এই দুইটা অণুর গঠনটা কিরকম, একটা আরেকটার দর্পণ প্রতিবিম্ব, এই একটা আরেকটার দর্পণ প্রতিবিম্ব, দেখ এটা এটার দর্পণ প্রতিবিম্ব। এবং আমরা এমন প্রতিবিম্ব পাইছি যে একটাকে আরেকটার উপরে রিপ্লেস করা যাবে না, এইটাকে যদি এটার উপর আনতে যাই রিপ্লেস হবে না, এটার এইচ এর উপরে এটার এইচ পড়বে, এটার ওইচ এর জায়গায় এইচ পড়বে, মানে
এমন প্রতিবিম্ব পাচ্ছি যেটা একটাকে আরেকটার উপরে স্থাপন করা যায় না। ওকে, তাহলে এনানসিওমারিজমের বা তার মানে আলোক সমানতার ক্ষেত্রে এরকম কিছু শর্ত, আলোক সমানতার ক্ষেত্রেও শর্ত আছে। একটা হচ্ছে যৌগটার আলোক সক্রিয় হওয়া লাগবে, ওই প্রথমে বললাম। তারপরে কাইরাল কার্বন থাকতে হবে। আর সম্ভাব্য যতগুলা সমাণু সম্ভব, এখানে তো মাত্র দুইটাই সমাণু সম্ভব, সম্ভাব্য যতগুলা সমাণু আমরা পরের দিন দেখবো আর কি, আজকে আর বেশি বললে তোদের মাথা গরম হয়ে যাবে, যে একাধিক যদি কাইরাল কার্বন থাকে তখন সম্ভাব্য আরো সমাণু বানানো সম্ভব। তো সম্ভাব্য যতগুলা সমাণু আছে তার মধ্যে মিনিমাম দুইটা পরস্পরের এরকম দর্পণ প্রতিবিম্ব হবে। ওকে, তার মানে এনানসিওমার আমরা পাবোই। কোন একটা যৌগ থেকে যতগুলো আলোক সমাণু বানানো সম্ভব তার মধ্যে মিনিমাম দুইটা এরকম হবে একটা আরেকটার দর্পণ প্রতিবিম্ব, একাধিকও হইতে পারে আর দুইয়ের বেশিও হইতে পারে, কিন্তু মিনিমাম দুইটা থাকবে। আর হচ্ছে ওই যে দর্পণ প্রতিবিম্বগুলো আসবে একটাকে আরেকটার উপরে রিপ্লেস করা যাবে না, এরকম হবে। এই আলোক সমানতার শর্তগুলো বই থেকে একটু পড়ে নিবে। আমি লাস্ট তোদের এই যে এটা যে এটা থেকে ঘুরে হয় নাই সেটা বোঝানোর জন্য একটা ছোট্ট ভিডিও দেখে শেষ করব ক্লাসটা, একটু ওয়েট কর। ওকে, আমি তোদের যেটা দেখাচ্ছি একটু আগে যেটা দেখাইলাম, এই দেখ এখানে এটা একটা অ্যামিনো অ্যাসিড, এই যে অ্যামিন গ্রুপ আছে, জৈব অ্যাসিড গ্রুপ আছে, এখানে একটা আর মূলক, এই সাইডে একটা এইচ মূলক। এইটা আর এইটা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। কিন্তু দেখ এই কার্বনটা যদি ঘুরে যায়, তোদের যদি মনে হয় যে এটা কনফরমেশন থেকে তো আসছে ভাইয়া, তাহলে আপনি কেন সমাণু বলতেছেন? কারণ আপনি বলছিলেন যে কার্বন যদি কনফরমেশনের মাধ্যমে যদি কোনো নতুন অণু হয় তাহলে সেটাকে আমরা সমাণু বলবো না। কিন্তু দেখ যদি এটা ঘুরেই আসতো, এটা যদি ঘুরে আসতো তাহলে এইচটা এখানে থাকলে, এই পুরাটা যদি ঘুরে যায়, এইচ এখানে আসলে আর আসার কথা ছিল মাঝখানে, আর কিন্তু মাঝখানে আসে নাই, আর ওই কর্নারে, NH2টা এখানে। সবাই এই ব্যাপারটা খেয়াল করছিস? দেখ এই অণুটা যদি কার্বনটা ঘুরে এইদিকে আসতো তাহলে আর এর এইচ এর পরে আর থাকার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু হয় নাই। আর ওই সাইডে NH2 এখানে, তার মানে 3 ডাইমেনশনাল অণুগুলো দেখলে অ্যাকচুয়ালি বোঝা যায়, ওই বোর্ডে এঁকে জিনিসটা বোঝানো যাচ্ছিল না, কারণ এখানে এই যে বন্ধন কোণের একটা ব্যাপার আছে। তার মানে একই আণবিক সংকেত দিয়ে আমি দুইটা গঠন পাইলাম, কিন্তু সেই দুইটা গঠন কিন্তু কনফরমেশন থেকে আসে নাই, মানে বন্ধন ঘূর্ণনের কারণে সৃষ্টি হয় নাই। এই যে সৃষ্টিকর্তা প্রথমে তাকে এভাবেই বানাইছে, এটাকে এভাবেই বানাইছে। ওকে, এবং একটা আরেকটার দর্পণ প্রতিবিম্ব আবার একই সাথে একটাকে আরেকটার উপরে রিপ্লেস করা যায় না। ওকে, তাহলে এই ক্ষেত্রে এইটার মধ্যে দিয়ে আমরা ওই পোলারাইজ লাইটকে পাঠাইলে সেটা যেদিকে ঘুরবে, এইটা তার ঠিক অপোজিটে সমান কোণে ঘুরবে। তো এই টাইপের দুইটা আলোক সমাণু হইলে তখন এটাকে আমরা একটা স্পেশাল টাইপে ফেলতেছি, এটাকে এনানসিওমার বলতেছি পরস্পরের, অথবা এনানসিওমর্ফ বলতেছি, অথবা অ্যান্টিমার, অ্যান্টিপড এভাবেও বলে। আর এই ঘটনাটাকে বলতেছি আমরা এনানসিওমারিজম। ওকে, আচ্ছা তোরা আর একটু ওয়েট করবি, আমি ওই যে ইয়াটা দেখাবো, পোলারাইজ লাইটটা কিভাবে সৃষ্টি করি ওটা একটু দেখাবো। আমরা পোলারাইজ লাইটটা কিভাবে তৈরি করি এটা একটু খেয়াল কর। এই যে আমরা যখন নরমাল লাইট থেকে যখন আলো বেরোয় আসে, তখন এই আলোটা এখান থেকে যে তরঙ্গগুলা বের হয়, তরঙ্গগুলা সব দিকে ছড়ায় পড়ে। আমি যেটা একে বোঝানোর চেষ্টা করছিলাম, এখানে এই যে ২-৩টা তরঙ্গ দেখানো আছে, এরকম সব দিকেই ছড়ায় পড়ে আলোটা। ওকে, কিন্তু এই যে এটা হচ্ছে পোলারাইজারের, এটা একটা পোলারাইজার যেটা কি করে, আনপোলারাইজ লাইট বা নন পোলারাইজ লাইটকে এক তলে কাঁপাই দিচ্ছে। ওকে, এখানে এই যে দেখ একটা তলের মধ্যে কাঁপতেছে, তো এই একটা তলে যখন কাঁপতে থাকে তখন এটাকে আমরা পোলারাইজ লাইট বলতেছি। ওকে, তার মানে এখান থেকে পোলারাইজ লাইট বানায় ফেললাম, এখন ওইটা শুধু একটা তলে কাঁপবে। তো এটা ছিল নরমাল লাইট, ওটা যেটা বেরোয় আসছে ওটা হচ্ছে লেজার লাইট। ওকে, তাহলে এই পর্যন্ত থাকুক। আমাদের এই আলোক সমানতার আরেকটু কয়েকটা টপিক বাদ আছে, সেটা শেষ করলে আমাদের সমানতাটা শেষ হয়ে যাবে। তো সবাই ভালো থাকিস, আল্লাহ হাফেজ, টাটা।